Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনের ডিএলএড পার্ট 1 এক্সাম দিতে চলেছো, আজকের ক্লাস তাদের জন্য। অলরেডি চ্যানেলে ধারাবাহিকভাবে ইংলিশের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আসছে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলিকে দেখো, তাহলে কিন্তু 90% মার্কস তোমার। ম্যাথের উপর ইম্পর্টেন্ট দুটি নোটস দেওয়া হয়েছে এবং আজ থেকে শুরু হচ্ছে বাংলার যে টপিকগুলি এবছর অর্থাৎ 2023-25 সেশনে যারা পার্ট 1 দিচ্ছ তাদের জন্য যে টপিকগুলি ইম্পর্টেন্ট, প্রতিটি টপিক নিয়ে পরপর ক্লাস আসবে। ডে 1, ডে 2, ডে 3 করে ক্লাস আসবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করো, নোটসগুলি খাতায় নোট ডাউন করো এবং পড়ো এবং বোঝো। কারণ আমাদের আলটিমেট লক্ষ্য কিন্তু টেট কোয়ালিফাই করা। ডিএলএডে 90+ মার্কস প্লাস টেট কোয়ালিফাই, এই দুটি যদি করতে হয় তাহলে কিন্তু মুখস্থ বিদ্যা নয়, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো, বুঝে বুঝে পড়ো এবং একদম সহজ সরল ভাষায় আমার এই নোটগুলি, ইংলিশ বলো, ম্যাথ বলো, বাংলা বলো, প্রতিটি নোট সহজ সরল ভাষায় লেখা। তোমরা বোঝার চেষ্টা করো, ক্লাসগুলিকে ফলো করো এবং ক্লাসগুলি বন্ধুদের মধ্যে যারা ডিএলএড করছে শেয়ার করে দাও। দেখো, একটি ইম্পর্টেন্ট টপিক হলো সরব পাঠ ও নীরব পাঠ। সরব পাঠ কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। যে পাঠে রব বা ধ্বনি সৃষ্টি হয় তাকে সরব পাঠ বলে। এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটি ডাকে নয়, এটি তাকে, তাকে সরব পাঠ বলে। এবার দেখে নেব সরব পাঠের সুবিধা বা উপযোগিতা। যেটাই দিক না কেন আনসার একই হবে। কি উপযোগিতা? সরব পাঠ শিক্ষক শিক্ষার্থী উভয়ের কাছে আনন্দদায়ক। সরব পাঠ বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা সুবিধা। সরব পাঠে কি হয়, উচ্চারণ, সঠিক উচ্চারণে কিন্তু সাহায্য করে এই সরব পাঠ। ধ্বনিতত্ত্ব বোঝার ক্ষেত্রে সহায়ক কি সরব পাঠ। তাহলে 3টি পয়েন্টস দেখলাম। সরব পাঠ শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের কাছে আনন্দদায়ক। সরব পাঠ বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। ধ্বনিতত্ত্ব বোঝার ক্ষেত্রে সহায়ক হয়। আর কি, সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয়। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে কি হয়, পাঠের যে ত্রুটি, আমরা যে ভুল উচ্চারণ করছি সেগুলি কি হয়, সংশোধিত হয়। সরব পাঠ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে। সরব পাঠ কি করে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে। আর কি, সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলীর বৃদ্ধিতে সাহায্য করে। এটা থ হবে, কথন শৈলীর বৃদ্ধিতে সাহায্য করে। উচ্চারণে আঞ্চলিকতা দোষকে দূর করতে সাহায্য করে। যে এক একটা অঞ্চলের মানুষের উচ্চারণ টান এক এক রকমের হয়। সকলেই বাংলা বলছে, কিন্তু এক এক জেলার লোক, মুর্শিদাবাদের লোক এক ধরনের বাংলা উচ্চারণ করে, কলকাতার লোক এক ধরনের, মালদার লোক এক ধরনের, বিভিন্ন জায়গার লোকের উচ্চারণ বিভিন্ন রকমের হয়। কিন্তু এই আঞ্চলিকতা দোষ, যে টান
উচ্চারণের মধ্যে থাকে, সরব পাঠে সেটি সংশোধিত হয়। এবার সরব পাঠের অসুবিধাগুলো আমরা দেখে নেব। সরব পাঠের অসুবিধা কি? সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়, সরব পাঠ করতে অধিক সময় লাগে। সরব পাঠে কি হয়? অতিরিক্ত পরিশ্রম হয়। অন্যের অসুবিধা ও কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়। তুমি চিৎকার করে পড়লে পাশে যেজন কাজ করছে তার সমস্যা হতে পারে। আর কি? সরব পাঠ করা যায় না, সর্বত্র কিন্তু সরব পাঠ করা যায় না, এটা অ্যালাউ নেই। যেমন গ্রন্থাগারে সরব পাঠ নিষিদ্ধ, এটা তোমাদের মনে রাখতে হবে। কোথায় সরব পাঠ নিষিদ্ধ? গ্রন্থাগারে কিন্তু চিৎকার করে পড়া যায় না। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন। এবার আমাদের গুরুত্বপূর্ণ আরও একটি টপিক আমরা দেখে নেব, নীরব পাঠ। নীরব পাঠ কাকে বলে? এর উপযোগিতা লেখো। নীরব পাঠ রব বা ধ্বনি উচ্চারণ না করে, ধ্বনি উৎপন্ন না করে পাঠ করাকে নীরব পাঠ বলে। রব বা ধ্বনি উৎপন্ন না করে পাঠ করাকে নীরব পাঠ বলে। এই পাঠে কোনো আওয়াজ হয় না, সবাই চুপচাপ পড়ে। এইবার দেখে নেব নীরব পাঠের উপযোগিতাটা কি। নীরব পাঠ মননশীলতার উপযোগী। আর কি? চিন্তাশীল অধ্যয়ন, গবেষণার ক্ষেত্রে নীরব পাঠের প্রয়োজন। তাহলে কি? নীরব পাঠ খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। নীরব পাঠ মননশীলতার উপযোগী, চিন্তাশীল অধ্যয়ন, গবেষণার ক্ষেত্রে নীরব পাঠ প্রয়োজন। আরও দেখে নেব উপযোগিতা। অল্প সময়ে অনেক বেশি শব্দ পাঠ করা যায়। নীরব পাঠে মনোযোগ বৃদ্ধি পায়, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস। নীরব পাঠে কি হয়? এগুলি কিন্তু টেটে এমসিকিউয়ে তোমাদের কাজে লাগবে। নীরব পাঠে মনোযোগ বৃদ্ধি পায়। যে জায়গাগুলি টেটের জন্য গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমি বারবার ফোকাস করার চেষ্টা করছি, রিপিটেশন করছি। নীরব পাঠ মননশীলতার উপযোগী, এইগুলি কিন্তু এমসিকিউয়ে পাবে। নীরব পাঠ মনোযোগ বৃদ্ধি করতে সহায়ক। আর কি? নীরব পাঠে কম শক্তি ক্ষয় হয়, কম শক্তি ক্ষয় হয়। গ্রন্থাগারে নীরব পাঠ বাঞ্ছনীয়, এই গ্রন্থাগারে কিন্তু নীরব পাঠ করতে হয়, এখানে কিন্তু সরব পাঠ করা যায় না। এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট জায়গা। এবার অসুবিধাগুলো দেখে নেব। নীরব পাঠের মাধ্যমে ছাত্রদেরকে ছন্দ জ্যোতি বোঝানো যায় না। তারা মনে মনে পড়লে আরেকজন কিভাবে তার ভুলটা ধরিয়ে দেবে, উচ্চারণের ভুল বা যেখানে দাঁড়িয়ে সেখানে সে থামছে কিনা, এগুলি শেখানো যায় না। সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী শেখানো যায় না। বাচন বলার যে ভঙ্গি, কবিতা বলার যে আবৃত্তি, কোথাও আস্তে কোথাও জোর বাড়াতে হয়, সেই স্বরভঙ্গি শেখানো যায় না নীরব পাঠের ক্ষেত্রে। উচ্চারণগত ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ থাকে না। মনে রাখতে হবে যে এই নীরব পাঠের ক্ষেত্রে কি? উচ্চারণগত ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ থাকে না। আর সরব পাঠের ক্ষেত্রে কি? সুযোগ থাকে। এখানে সরব পাঠ নীরব পাঠ দুটোই কিন্তু আমি বোঝাচ্ছি, তাদের সুবিধা অসুবিধা তোমাদের কিন্তু এক্সামে যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে। তোমাদের কিন্তু সরব পাঠ নীরব পাঠের পার্থক্যও কিন্তু 7 মার্কসে লিখতে দিতে পারে। তখন এই পয়েন্টসগুলি কিন্তু তোমাদেরকে তুলে ধরতে হবে পার্থক্য লেখার জন্য। সেই জন্য কনসেপ্টটি যদি বুঝে পড়ো, কনসেপ্টটি ক্লিয়ার থাকলে যেভাবেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসুক তুমি কিন্তু লিখে আসতে পারবে। এবং শুধু তাই না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রথমবার প্রচেষ্টাতে টেটও পাস করে যাবে। এই ছিল আজকে সরব এবং নীরব পাঠের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার।
তোমরা ধারাবাহিকভাবে ফলো করো ক্লাসগুলিকে, তাহলে যথেষ্ট পরিমাণে এক্সামে উপকৃত হবে। শুধু তাই না, টেটের ক্ষেত্রেও এগুলি কিন্তু খুবই উপযোগী। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।